চট্টগ্রামে ইপিজেড আছে, ইপিজেড আছে না? আমরা আস্তে আস্তে কুমিল্লায় এই ইপিজেড আস্তে আস্তে একটা একটা করে ইপিজেড আমরা কুমিল্লাতেও করতে চাই। তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ ইনশাল্লাহ 12 তারিখে নির্বাচনের পরে 13 তারিখে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে এই এলাকার মানুষের জন্য যে তিস্তা ব্যারেজের স্বপ্ন আমরা সেটি পূরণের কাজে যথাসম্ভব দ্রুত হাত দিব ইনশাল্লাহ। এই ফরিদপুরের চর অঞ্চলগুলো নিয়ে প্রচুর পরিমাণের সোয়াবিন চাষ হয় না? হ্যাঁ, সোয়াবিন চাষ হয় কি? হ্যাঁ না না হয় না? এখানে সোয়াবিন চাষ হয় না, কম হয় কেন? ভুট্টা হয়, ভুট্টা চাষ হয়, রাইট? হ্যাঁ, ভুট্টা চাষ হয়। আমরা দেখেছি এই এলাকায় প্রচুর আখ চাষ হয়, কিন্তু তারপরেও আমাদের চিনি কলগুলো বন্ধ হয়ে পড়ে থাকে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই চিনি কলগুলোকে আবার চালু করতে চাই। দেশনেত্রী খালেদা জিয়া উদ্যোগ গ্রহণ করেছিলেন, কিন্তু সময়ের অভাবে সম্পূর্ণ করে যেতে পারেনি। কি সেটি? বাণিজ্যিক রাজধানী। ইনশাআল্লাহ বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে। প্রিয় ভাই বোনেরা, বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই। সেই বদরের যুদ্ধে হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল, তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছিল, তার নেতৃত্বে যুদ্ধে যারা আহত হয়েছিল সেই মানুষগুলোকে নার্সিং দেওয়া হয়েছিল, ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার ব্লগ ভিডিওতে। কালকে জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচনকে ঘিরে সবার মধ্যে একটি উত্তেজনা বিরাজ করছে এবং আমি আজকে কথা বলবো তারেক রহমানকে নিয়ে এবং তার অযোগ্যতা এবং কেন বিএনপির অধঃপতন, যে বিএনপিকে নিয়ে এত আশা ভরসা করা হয়েছিল, বিএনপি তার আস্থাটা কেন কমিয়েছে, সেটা নিয়ে আজকে কথা বলবো। আসুন পুরো ভিডিওতে বিশ্লেষণ করি কেন তারেক রহমান অযোগ্য। আমি শুরুতে যে ভিডিওটা দেখিয়েছি, দেখানোর একটাই উদ্দেশ্য যে প্রধানমন্ত্রী হতে চায় সে অবশ্যই যথেষ্ট জ্ঞান রাখবে সেই দেশের, এটাই কিন্তু স্বাভাবিক, এবং সেই দেশের পুঙ্খানুপুঙ্খ অবস্থান, নাম্বারস, সেই সম্পর্কে তার ধারণা থাকবে। কোন জায়গায় কিসের জন্য বিখ্যাত এবং রাষ্ট্রের কোন জায়গায় কি হয়েছিল আগে এবং কি এখন আছে বা ভবিষ্যতে কি করতে হবে, এই বিষয়ে কিন্তু একটা পরিকল্পনা দাঁড়া করা কিন্তু একটা রাষ্ট্রপ্রধানের স্বাভাবিক দায়িত্ব। এখন আমি দোষ দিব না, 16 বছর সে কিন্তু বাংলাদেশে ছিল না। বাংলাদেশে না থাকার কারণে সে বাংলাদেশ কেন্দ্রিক যে রাজনীতি, বাংলাদেশের আসলে কি করতে হবে সে বিষয়ে যে ধারণা তার মধ্যে নেই। সে কিন্তু খুব বয়স্ক লোক নয় যে সে এগুলোতে জানবে না, বা এগুলো তার হয়তো বা স্লিপ অফ টাং আমরা অনেকে বলতে পারি। আপনি স্লিপ অফ টাং একটা হতে পারে, দুইটা হতে পারে, তাই বলে আপনি স্লিপ অফ টাং কোনটাকে বলে যে আপনি এই কথা বলতে গিয়ে আরেকটা কথা বলে ফেলছেন, কিন্তু আপনি তথ্য দিচ্ছেন, আপনি প্রমিস করতেছেন। প্রমিস কি? যেমন প্রথমেই যদি আপনারা দেখেছেন যে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করা হবে, যেটা অলরেডি ইমপ্লিমেন্টেড, এবং আমি যদি কুমিল্লার ইপিজেডের কথা বলি, যেটা অলরেডি ইমপ্লিমেন্টেড, 50,000 লোক কাজ করে এখানে। যদি আমি বলি রংপুরের তিস্তা ব্যারেজ, সেটা অলরেডি ইমপ্লিমেন্টেড। সেক্ষেত্রে সে কি বোঝানো চেয়েছে? আমি স্লিপ অফ টাংটা আমি কিভাবে বলবো? সে তো তথ্য সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের যে তথ্য সে সম্পর্কে কোনো আইডিয়া তার নেই। এটা হচ্ছে তার বাংলাদেশ সম্পর্কে তার ধারণা, বাংলাদেশকে সে ওন করে কিনা সেটার সবচেয়ে বড় প্রমাণ তার অযোগ্যতা এখানে। এখন আমি যে বিষয় নিয়ে আসবো তার রাজনৈতিক অযোগ্যতা। সাংগঠনিকভাবে সে বিএনপিকে কখনো একত্রে করতে পারেনি। তাদের নেতাকর্মীরা এক একবার এক একটা কথা দিয়ে রাষ্ট্রকে বিভিন্নভাবে বিভ্রান্ত করেছে।
এবং সেটাতে সে কন্ট্রোল করতে পারেনি, সে নেতা হিসেবে সে জায়গায় কন্ট্রোল করতে পারেনি। নেতাকর্মীরা এলোমেলো কথা বলবে, কিন্তু সেটাকে স্টপ করতে হবে। এবং সেটা যদি প্রতি 100 জনে একজন হয় সেটাও মানা যায়, তাদের প্রতি 100 জনের 90-95 জন এই ধরনের কথা বলেই যাচ্ছে, তাহলে সে জায়গায় তার অযোগ্যতা প্রমাণ পাচ্ছে। কন্ট্রোলিং একটা যে সাংগঠনিক যে কন্ট্রোল, সেটা কিন্তু তারেক রহমানের নেই। এবার আমি আসি সবচেয়ে বিপজ্জনক, যে তিনি যখন বাংলাদেশে আসার একটা কথা হচ্ছিল, বিশেষ করে খালেদা জিয়া যখন একদম অন্তিম অবস্থায়, সে সময়ে সে স্ট্যাটাস দিয়ে তার আসা না আসা তার উপর নির্ভর করে না, এই ধরনের একটা স্ট্যাটাস দিয়ে সেখানে বুঝিয়ে দিয়েছে সে বাংলাদেশের জন্য একজন যোগ্য নেতা নয়। কারণ সে বাংলাদেশকে সত্যিকার অর্থে যদি ওন করত, শেখ হাসিনা আসার পরপরই তার এই দেশে আসা উচিত ছিল। এই জায়গায় কিন্তু পরিষ্কার যে সে কতটুকু ওন করে, সে রাজনৈতিকভাবে কতটুকু পরিপক্ক হয়েছে, সে কিসের আতঙ্কে, কিসের ভয়ে এই দেশে আর আসলো না। শেখ হাসিনা ছাড়াও তার আর কোন কোন ভয় তার মধ্যে কাজ করে। সে একজন নেতা হিসাবে, জনমানুষের নেতা হতে চাইলে তাকে তো মাঠে বাজারে দৌড়াতে হবে, তার বাবার মতো, তার মায়ের মতো রাস্তায় গিয়ে গড়াগড়ি খেতে হবে। সে বুলেট প্রুফ গাড়িতে চড়ছে, সে হাইলি সিকিউর জায়গায় সে কাজ করছে, সেখানে তার মা যেখানে ওপেন দাঁড়িয়েছিল রাস্তায়, বিরোধী দল থাকা অবস্থায় যেভাবে চষে বেরিয়েছে, সে জায়গায় সেই নেতৃত্বের অযোগ্যতা সে প্রমাণ করেছে। আরেকটা যে বিষয় নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে যে সে বিভিন্ন সংবাদ সংস্থাকে বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছে, সেখানে সে বলছে যে আওয়ামী লীগ দের সন্তানেরা ফিরে আসলে কোনো সমস্যা নেই, মানে তাদেরকে সে আহ্বান করছে। আসলে বিষয়টা কিন্তু এখনের কথা নয় যে এখন সে আওয়ামী লীগের সন্তানদেরকে আসতে বলছে, বিষয়টা তাই নয়। সে এটাই বাস্তব এবং এই জন্যই তাকে আনা হয়েছে। আওয়ামী লীগকে আবার বাংলাদেশে ঢুকানোর চুক্তিবদ্ধ হয়ে এই তারেক রহমান বাংলাদেশে ঢুকেছে। সে তার বাবার সাথে, তার মায়ের সাথে পুরোপুরি এক ধরনের, যে তার মায়ের যে আইডিওলজি, যে তার বাবার যে আইডিওলজি, দেশ প্রেমের যে আইডিওলজি, তার বাবা এবং মাকে, বিশেষ করে তার বাবাকে যে হত্যা করা হয়েছিল শুধুমাত্র এই বাংলাদেশপন্থী হওয়ার কারণে, তার মাকে 17টা বছর এভাবে কষ্ট করতে হলো, জেলে জুলুম খাটতে হলো, মিথ্যা মামলার যেই কষ্টটা পোহাতে হলো তাকে। তো সে কেন? শুধু তারা বাংলাদেশপন্থী হওয়ার কারণে। কিন্তু তারেক রহমান বাংলাদেশপন্থী নয়, সেটা কিন্তু সে প্রমাণ করেছে আওয়ামী লীগকে আবার সে বাংলাদেশে ফিরিয়ে আনার কথা বলে। আপনারা অনেকে বলতে পারেন যে এখানে ইনক্লুসিভ জিয়াউর রহমান, বিষয়টা সেটা নয় যে ইনক্লুসিভ জিয়াউর রহমান, সেটা নয়। জিয়াউর রহমান সব দলকে নিয়ে কাজ করতে গিয়েছে। আমি এখন যদি বলি মুসলিম লীগ এবং জামাত বিরোধিতা করেছে কার? ৭১ স্বাধীনতা, মানে বাংলাদেশ নামে একটি রাষ্ট্র যেন না হয়, পাকিস্তানের অখণ্ডতা মেনে তারা বাংলাদেশ রাষ্ট্র না হওয়ার পক্ষে ছিল মুসলিম লীগ এবং জামাতকে সবাই রাজাকার বা স্বাধীনতা বিরোধী বলার চেষ্টা করে রাজনৈতিক ট্যাকটিক্স হিসাবে। কিন্তু মুসলিম লীগের বিশাল একটা অংশ নিয়ে বিএনপি গঠিত, কিন্তু এটা নিয়ে একবারও কারো প্রশ্ন নেই। এবং সেক্ষেত্রে হয়তো শেখ হাসিনা অনেক কথা বলেছিল যে তাকে মারা, সে পাকিস্তানের চর, কারণ সেই অনেক মুক্তিযোদ্ধা মেরেছে, এই ধরনের বিভিন্ন রকমের লেভাস দিয়েছে, যেটা একদম যৌক্তিক বিষয় নয় যদিও। কিন্তু বাস্তবিক অর্থে তো মুসলিম লীগকে নিয়ে কিন্তু সেই ইনক্লুসিভ চিন্তা করা হয়েছিল। জামাত, আওয়ামী লীগ যারা ছিল এবং বাসদ থেকে শুরু করে যাদের অবস্থান ছিল তাদেরকে আবার নতুন করে একটি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল জিয়াউর রহমান। সেখানে ইনক্লুসিভ বিষয়টা এমন। কিন্তু এখন আওয়ামী লীগ যে পাপ করেছে, আওয়ামী লীগের যে কর্মকাণ্ড, বাংলাদেশের রাষ্ট্রবিরোধী, বাংলাদেশের রাষ্ট্রের যে সার্বভৌমত্বর বিরোধী যে কর্মকাণ্ড করেছে, সেই প্রেক্ষিতে বাংলাদেশে আওয়ামী লীগ আর রাজনীতি করার অধিকার রাখে না। সেই জায়গা থেকে বিএনপি যদি একদম নিকট অতীতে আওয়ামী লীগের এত বড় হত্যাযোগ্য, এত বড়
পাপের পরে তাদেরকে ক্ষমা করে দিতে পারছে, কিন্তু জামাতকে ৭১-এর কথা বলে সেটাকে রাজনীতি করছে। তাহলে এই বিএনপিকে তো আমি দেখিনি, আমার যতদিন আমি বিএনপি রাজনীতি দেখেছি আমার বয়সকালের মধ্যে, আমি তো এই বিএনপি দেখিনি। এই বিএনপি কখনো আলেমদেরকে নিয়ে কটু কথা বলতে শুনিনি, বিএনপি ইসলাম বিদ্বেষী কথা বলতে শুনিনি, বিএনপিকে মুক্তিযুদ্ধ নিয়ে এ ধরনের ব্যবসা করতে কখনো শুনিনি। তাহলে এখন কোন বিএনপি হলো, কার ইশারায় বিএনপির এই পরিবর্তন হলো, এবং এই বিএনপির এই অযোগ্যতা কোথা থেকে এলো সেটা এখন বোঝার বিষয়। কার ইশারায় বিএনপি চলছে সেটা এখন আসলে বোঝার বিষয়। 12 তারিখ কাল, এবং সেই যে অযোগ্যতা, যে বাংলাদেশের মানুষ বোঝার যে বিষয়টা, যে তারেক রহমান বা বিএনপি কার ইশারায় চলছে, কার যোগ্যতায় চলছে, কি করতে চাচ্ছে, এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনার যে অপচেষ্টা তারা করে যাচ্ছে, সেটার ফলাফল, সেটার রায় বাংলাদেশের মানুষ 12 তারিখ হয়তোবা দিয়ে দিবে। হতে পারে বিএনপিও এই জয়লাভ করতে পারে। বিএনপি জয়লাভ করলে আমি মনে করি, আমার কাছে মনে হচ্ছে বিএনপি বর্তমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর যে সিস্টেম বা বাংলাদেশের যে সিচুয়েশন, এই সিচুয়েশনে বিএনপি যদি জয়লাভ করে বাংলাদেশ হেরে যাবে। বাকিটা আল্লাহ ভালো জানে, কারণ আল্লাহ একমাত্র ক্ষমতায় বসাতে পারে এবং ক্ষমতা থেকে উচ্ছেদ করতে পারে। তো কারো আসলে হাত নেই, শুধু আমাদের কাছে দোয়া যে বাংলাদেশ সঠিক পথে থাক, সঠিক মানুষের হাতে থাক, কোনো উপনিবেশিক বা আধিপত্যবাদের খোবলায় পড়ে বাংলাদেশ আবার যেন পথ না হারায়, যেভাবে 16টা বছর বাংলাদেশ পথটা হারিয়েছে। তবে আমি আরও আশা করি সুষ্ঠু নির্বাচন হোক, এর মাধ্যমে বাংলাদেশে সুন্দর নেতৃত্ব গড়ে উঠুক, এবং তারেক রহমান যদি সত্যিকার অর্থে ভালো নেতা হতো, অবশ্যই বাংলাদেশের মানুষ তার বাবা এবং তার মার দিকে তাকিয়ে হলো তাকে ভোটটা দিত। কিন্তু সে তার সমস্ত যোগ্যতা হারিয়েছে এই অপকর্ম করার মাধ্যমে, মানুষের মন থেকে দূরে সরে গেছে, এবং আসার পরে বাংলাদেশকে সে যে ওন করে না, সে ওন করে না, তার প্রমাণ সে দিয়েছে। আমরা এটি বুঝতে পেরেছি, এটা পরিষ্কার। শেষ আমি আরেকটা কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে যে বাংলাদেশকে বাঁচাতে হলে সঠিক নেতৃত্ব বেছে নিন, যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।